14 তারিখ ফেব্রুয়ারি। তো এই দেরলি বকুল আশ্রম, দেরলি গ্রামের বকুল আশ্রমে এখানেই ছিলাম কালকের বিকাল থেকে। সুন্দর জায়গাটি, তো এখানে রাত কাটিয়েছি সুন্দরভাবে গ্রামের মধ্যে। আর এই আশ্রমের যিনি মালিক তিনি থাকেন বোম্বাইতে। আর এই হলো পুরোহিতের বাড়ি। এখানেই পরিক্রমাকারীদের ভোজন প্রসাদের ব্যবস্থা হয়। সুন্দর ওই ঘরে যেমন মানুষ দৈনন্দিন জীবনে যেভাবে ভোজন করে সেই রকমভাবে, ঠিক আশ্রমের মতো না, ঘরের মতো। এই হলো পুরোহিতের ঘর এবং পরিক্রমাকারীদের ভোজন নেওয়ার স্থান। তো এই দেরলি গ্রাম ছেড়ে আজকে আমরা পূর্ব দিকে মায়ের তীর ধরে এগিয়ে যাচ্ছি। গ্রামটি মায়ের কাছেই, অতি সুন্দর স্থান। তো নতুন দিন শুরু করছি নতুনভাবে। কালকে শরীরটা একটু অসুস্থ ছিল, রাতে বেলার মধ্যে ঠিক হয়ে গেছে। সকালে যথারীতি প্রাতঃকৃত্য, স্নান, মায়ের পূজা, আরতি, ভজন সমস্ত করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রওনা হয়েছি মায়ের পথে। গ্রাম এখনো জাগেনি সেভাবে, অনেকেই উঠে পড়েছে, দু একজন রাস্তাঘাট ঝাড় দেওয়া ইত্যাদি। নর্মদে হার বাবা, খুবই সুন্দর চাঁদ, কত সুন্দর ফুল। নর্মদে হার মাই। ফেব্রুয়ারির অপূর্ব সকাল। এখানে নদীগর্ভে বালি খনন চলছে বিশাল বিস্তৃত এলাকায়। এই কুমির অধ্যুষিত এই জায়গাটা। এই সময়ে বালির চড়ায় অনেক কুমির শুয়ে থাকার কথা। যাই হোক, এত হইহট্টগোলে তারা হয়তো নেই। তো এই অপূর্ব সকালে এই পাহাড় অত্যন্ত ধসপ্রবণ, কাছে যাওয়া যাবে না। তো এখান থেকেই আমরা এই স্থানটির সৌন্দর্য নিচ্ছি। অতি অপূর্ব জায়গা। তো নিয়ে এখান থেকে একটু দাঁড়িয়ে তারপরে এই রাস্তা ধরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। নর্মদে হার। আজ 14ই ফেব্রুয়ারি। এখন সকালে একটা অপূর্ব জায়গায় এসেছি। এখানে নর্মদা মা একটি বিশাল বাঁক নিয়েছেন। সেই বাঁক নিয়ে এখান দিয়ে ঘুরে ঘুরে, আর চারিদিকে বিশাল হচ্ছে বালি রাশি, আর অনেক জীবজন্তু নদীতে আছে, একদম শান্ত জলধারা। আর সেখানে এত সুন্দর একটা আশ্রমের ধারে এই বসে আছে, দেখুন কত সুন্দর। তো ওইখানে যারা আছেন তারা পরিক্রমাকারীদের সেবা করেন। ওনারা বললেন বসতে, একটু চা এবং সকালের জল খাওয়ারের ব্যবস্থা ওনারা করবে। এইসব আলো ঝোলানো আছে রাত্রিবেলা, এখানটা অতি মনোরম স্থান। আর মা এখানে বিশাল বাঁক নিয়ে সকালবেলা সূর্যের আলোয় জল ঝিকমিক ঝিকমিক করছে। বিশাল বাঁক, অশ্বক্ষর আকৃতি মায়ের ধারা। তা আমরা এই কিনারে কিনারে এই ধার দিয়েই চলে যাব বেঁকে। তো এটা পূর্ব দিক। এখন আমরা চলছি উত্তর দিকে। এই উত্তর দিক দিয়ে ঘুরে পূর্ব দিকে বাঁক নেব। তো নর্মদা মায়ের তীর দিয়েই এই রাস্তাটি তৈরি হয়েছে। এটা পরিক্রমাকারীদের পক্ষে অত্যন্ত আনন্দের বিষয়। এই ধরনের রাস্তা আমরা দক্ষিণ তটে কোথাও পাইনি। এই নদীতে, এই স্থানে প্রচুর কুমির আছে। বাবা आ जाओ, एक मगर दिख गया। हाँ,
हाँ बताइए। मालूम? हमारा सब थोड़ा थोड़ा कहानी मैं जानता हूँ, लेकिन इनका रहस्य मेरे को पता नहीं। चंद्रमौलेश्वर महादेव, हाँ ये हमारे गांव को है। हाँ वो बीच में, दो गांव के बीच में है। हाँ वो जगह का धक्का बोलता है, वो जगह धक्का बोलता है। हाँ। वहाँ पे गांव के ब्राह्मण को स्वप्न में आया। अच्छा। तो मैं यहाँ पे नदी में हूँ, मेरे को लेने के लिए आ। हाँ तो ब्राह्मण को, मेरे को तरीका नहीं आ, मेरे को नहीं आता है। हाँ हाँ। तो मुंह में तेल डाल देना और फिर डुबकी लगा, मैं ऊपर आ जाऊंगा। वहाँ से लाया था ये, स्वयं आई थी मूर्ति। तो स्वयंभू लिंग है चंद्रमौलेश्वर। चंद्रमौलेश्वर। এখনো নর্মদা মায়ের তীর দিয়েই চলেছি আমরা দুজন। তো এসে গেলাম সোমেশ্বর মহাদেব। সোম মানে চন্দ্রদেব, চন্দ্রদেবের পূজিত শিব ঠাকুর। এই সোমেশ্বর মহাদেব মন্দির এবং সোমেশ্বর মহাদেব দুজনেই অতি প্রাচীন। তো এই নদীর তীর দিয়ে চলেছি, মায়ের তীর দিয়ে। বিভিন্ন জীব জন্তু, বানর, হনুমান, কুমিরের চলাচপথ, দূর থেকে কুমির ভেসে যেতে দেখছি, যেগুলো আমাদের দৃষ্টিসীমার মধ্যেই থাকছে কিন্তু ক্যামেরার দৃষ্টিসীমার বাইরে থাকছে। অনেকটা দূর দিয়ে তারা ভেসে যাচ্ছে, চলাচল দেখতে পাচ্ছি। তো এই দেখতে দেখতে, প্রকৃতির আনন্দ নিতে নিতে, মায়ের জীবজন্তু সব দর্শন করতে করতে, চারিদিকে ফসলের ক্ষেত, ফুলের ক্ষেত, বিভিন্ন ফলের ক্ষেত, লেবু, পাতি লেবু, পেয়ারা ইত্যাদি ক্ষেত সব দেখতে দেখতে যাচ্ছি। তো মাঠের মধ্যে একদম নির্জন জায়গায় এই সোমেশ্বর মহাদেব। কি সুন্দর কারুকার্য খচিত মন্দির। অযোধ্যার যে রাম মন্দির আছে, সেই রাম মন্দিরের গঠন কিন্তু এই রকমই। এগুলো আমাদের ভারতের প্রাচীন যে গৃহ নির্মাণের যে শৈলী ছিল, হ্যাঁ, তো পাথরের গৃহ আগে এইরকমভাবেই তৈরি হতো। বিশেষ করে কোনো সিমেন্টিং বস্তু তো থাকতো না, পাথরের উপর পাথর সাজিয়ে এইভাবে তৈরি হতো। তো খুব সুন্দর, একদম নির্জন স্থানে এই সোমেশ্বর শিব মন্দির। ভিতরে যাব, আশেপাশে তো আর অন্য কিছু দেখছি না। এই জায়গায় জুতো জিনিসপত্র ছেড়ে এই তো এই সোমেশ্বর শিব মন্দির এসেছি। তো এই স্থানটি ছিল মহর্ষি উপমন্যুর তপস্যাস্থল। এই তার নিশান একটি দেওয়া আছে, মহর্ষি উপমন্যু। আর মহর্ষি উপমন্যুর একটি খুব সুন্দর, অতি চমৎকার একটি মূর্তি এখানে আছে। সাধু ঋষি ছিলেন তিনি, তার অনেক কাহিনী আছে অতীতকালের। তো সে পরে জানাবো সময় পেলে। তো এই মহর্ষি উপমন্যুর তপস্যাস্থল। সামনে আছেন হনুমানজি না গণেশ, হনুমানজি আছেন, জয় বজরংবলী। আর এইখানে আমাদের নন্দী মহারাজ, তিনি সদা সর্বদা শিব ঠাকুরকে নজরের বাইরে রাখেন না। অতি অপূর্ব তার এ মূর্তি। এ গলকম্বল, ঘণ্টা তার সঙ্গে বাঁধা। তার বাঁ দিকের পাটি মোড়া থাকে, ডান দিকের পাটি সকল সময় সামনে বাড়ানো থাকে। খুবই সুন্দর। কুঞ্জটি একটা অদ্ভুতভাবে
ভাগ করা। খুব সুন্দর পাথরের তৈরি। আর উনি হলেন সোমেশ্বর মহাদেব। সামনে তার সেই নৃত্যরত নটরাজ ভঙ্গি, অপূর্ব কারুকাজ খচিত মন্দিরটি। কারুকাজ তো সিমেন্টের। তো মন্দিরে যাই, মন্দিরের ভিতরটা দর্শন করি। हाँ चलो डरो। हाँ हाँ তো মহর্ষি উপমন্যু তপস্থলী দেখলাম একদম নর্মদা মায়ের তীরে। অতি সুন্দর স্থান, বিরাট মন্দির, সব কারুকার্য খচিত, দেখার মতো সব কারুকার্য, অতি সূক্ষ্ম কারুকার্য। পুরো শেষে ধী হরে মহিরানা সর্বগৃহ প্রবেশ রাখ। তো ওম নমঃ শিবায়। এখন আছি মহর্ষি উপমন্যুর তপস্থলীতে। এখানে তার পূজিত শিবশঙ্কর ভগবান আছেন, খুব সুন্দরভাবে সাজানো, মনোহারী রূপ। কি সুন্দরভাবে চন্দন দিয়ে সুসজ্জিত করা আছে, ফুল চন্দন। মন্দিরটি অপূর্ব কারুকাজ ঘটিত। কোথাও সিমেন্টের কাজ আছে, বেশিরভাগ পাথরের কাজ, অতি সূক্ষ্ম কারুকার্য, দেখার মতো অতি প্রাচীন মন্দির। উপরটা দেখুন কত সুন্দর। এই উপরে মন্দিরের মধ্যস্থলটা, গর্ভমন্দিরের ভিতরটাও নিশ্চয়ই এত সুন্দরই কারুকার্য করা, দেখার মতো। শান্ত, একদম নির্জন স্থানে মন্দির। আর এখানেও বাইরে দেখুন, মন্দির থেকে যে স্নান জল আসে, সে স্নান জল বেরোনোটার জন্যও এই ভিতরে কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে, ভারী সুন্দর দেখতে। এইগুলো সিমেন্টের কাজ করা, আর বেশ কিছু কাজ আছে পাথরের উপরে, সেগুলো অতি সূক্ষ্ম কাজ। গুজরাটের উত্তর তীরে ইনি নর্মদেশ্বর শিব, নর্মদেশ্বর মহাদেব। সামনে নন্দী মহারাজ, আর ইনি কাশী বিশ্বনাথ মহাদেব। চন্দ্রমৌলেশ্বর মহাদেব। इसका एक रहस्य है। এই চন্দ্রমৌলেশ্বর মহাদেব মন্দির, শ্রী কাশী বিশ্বনাথ মহাদেব মন্দির, শ্রী নর্মদেশ্বর মহাদেব, এই তিনটি
তার মধ্যে নর্মদেশ্বর এবং চন্দ্রমৌলীশ্বর প্রাকৃতিক স্বয়ম্ভূ লিঙ্গ দর্শন করলাম, প্রণাম করলাম করে এই একদম গ্রামের মধ্যে নির্জন স্থানেই বলা যায়, গ্রামের মধ্যে হলেও নির্জনে তারা আছেন বসে। তো এই চন্দ্রমৌলীশ্বরের একটি কাহিনী হলো, এই গ্রামের এক ব্রাহ্মণ, তিনি নর্মদা মায়ের স্বপ্ন দর্শন করেছিলেন, মহাদেবের স্বপ্ন দর্শন করেছিলেন। তো সেই স্বপ্নের পাওয়া নির্দেশ মতো তিনি নর্মদা মায়ে ডুব মেরে নিচের থেকে চন্দ্রমৌলীশ্বরকে তুলে আনেন এবং নদীতে প্রতিষ্ঠা করেন, এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। তবে কাহিনীটার আরেকটু মোড় আছে। आ जाओ इधर इधर उधर नहीं, यही तो रास्ता दिया ना, वो जिस रास्ता से वही बांक लिया था वही से ऐसा घूम के जाना। ठीक है, किनारे जाते तो ठीक है। नर्मदा, ठीक है चलो। तो তুলে আনা হয়, তারপরে যে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়, নিয়ম নাকি সেই মন্দিরের ভিতরে চাঁদের আলো প্রবেশ করা খুব জরুরি। তো চাঁদের আলো আগে দুটো মন্দিরে প্রবেশ করেনি, মন্দির দুটো ভেঙে গেছে, এই রকম তাদের বিশ্বাস। আর এই নতুন মন্দিরে বলছে নাকি চাঁদের আলো প্রবেশ করে, তাই এটি ভাঙার সম্ভাবনা নেই। এখান থেকে নিচে যেতে হবে নাকি? বোঝা যাচ্ছে না রাস্তা কোন দিকে। যে জায়গাটিতে আছি এটি হলো নরেন্দ্র মোদীর উদ্যোগে তৈরি একটি জল সংশোধন প্রকল্প। এখানে নর্মদা মায়ের জল তুলে ওইখানে একটা বিরাট বড় পুকুর আছে, তা সংশোধন করার পরে এই জল সেখানে জমা করে রাখা আছে। খুব গভীর পুকুর, একদম স্বচ্ছ কাঁচের মতো সুন্দর জল। এই জলই শহরের বিভিন্ন জায়গায় পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করার ব্যবস্থা হয়েছে। সরকারি উদ্যোগে তৈরি, তার মেনটেনেন্সও খুব ভালো। তো আমাদের পরিক্রমাকারীদের যাওয়ার পথটাও একটি গোলক ধাঁধার মতো, তো এর ভিতর দিয়ে যাওয়ার পথ খুঁজতে বেশ খানিকটা আমাদের হাঁটতে হলো। কোনো বিশেষ পথ নির্দেশ নেই, আর বুঝতে পারা তো খুবই কঠিন। চারদিকে হয়তো একটা ছোট্ট একটা দরজা খুলে রেখেছে, সেখানে কোনো নিশান নেই, চিহ্ন নেই, কোথা দিয়ে যাবে। এই জায়গাটুকু পার হতে অন্তত আধ ঘন্টা লাগলো ঘুরতে ঘুরতে, খালি ঘুরছি আর ঘুরছি। মাঝে মধ্যে একটু হতাশা এসে যায়, তো কিছু তো করার নেই। এইভাবেই টুকরো টুকরো করে রাস্তা এগিয়ে যাব। এই সরকারি জল সংশোধন কেন্দ্রের কর্মী একা বসে আছে, তার এই বসে থাকাটাই কাজ আপাতত। আর কিছু অসুবিধা হলে সরকারি আধিকারিকদের সংবাদ দেওয়া। তো মনে হয় এই প্রকল্প থেকে মায়ের রাস্তা ধরে বেরিয়ে যাওয়ার পথ ওইটি। আর এপাশে দেখছি ফসল ভর্তি, দেশি মক্কার গাছ। মক্কা মানে ভুট্টা। আপাতত আগে যে এগিয়ে যাই, তারপরে কোথাও কিছু খেতে হবে। খুব খিদে পেয়ে গেছে, হাঁটতে হাঁটতে সকাল থেকে টানা হাঁটছি অনেকক্ষণ। কখনো মায়ের তীর দিয়ে, কখনো গ্রামের মধ্যে দিয়ে, শিব মন্দির দেখতে দেখতে, মায়ের তীর, জীবজন্তু এসব দেখতে দেখতে যাচ্ছে। এই হলো বিশাল এলাকা জুড়ে সরকারি জল প্রকল্প। সামনেই পড়লো একটা বিশাল ক্ষেত,
डाइने ही चलो, क्योंकि माँ डाइने तरफ है। प्रसादी लेने कुछ लेना तो जरूरी है। এই দুটি কুমির নদীর মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমার থেকে প্রায় 60-70 ফুট দূরে এই কুমির দুটো ভাসছে। কখনো কখনো ডোবাচ্ছে, একটু মাথাটা ডোবাচ্ছে, আবার উঠে আসে। এই নর্মদে হার 14 তারিখ সকালে দেরোলি গ্রাম, যে বকুল আশ্রমে ছিলাম নর্মদা তীরে, সে ভাঙনকুল দর্শন করলাম। সূর্যোদয় হলো অপূর্ব দৃশ্য। তো গ্রামটি ছাড়িয়ে ধীরে ধীরে নর্মদা মায়ের তীর দিয়েই চললাম। চলতে চলতে একটা জায়গা এলো যেখানে নর্মদা মা আকৃতিতে অনেকটা বেঁকে গেছে। তো সেখানে রাস্তার পাশে খুব সুন্দর একটি আশ্রম ছিল। তো আশ্রমটি, সেখানকার যারা থাকেন তারা সকালবেলা বিস্কুট ইত্যাদি, কফি ইত্যাদি খেতে দিলেন। সেই জায়গাটি থেকে উঠতেই ইচ্ছা করছিল না। তবে হনুমানের খুব উৎপাত, হনুমান এত সব দলে দলে আসতে থাকলো। খানিকক্ষণ বাদে ওখান থেকে এগিয়ে চললাম। এগিয়ে চলতে চলতে একটা গ্রাম এলো, সেখানে দর্শন হলো সোমেশ্বর মন্দির। তো জায়গাটার নাম কঠিয়া। তো মাঠের মাঝখানে একদম ফাঁকাতে সেই মন্দির আছে। সেখানে নন্দিকেশ্বর মহাদেব ছিলেন, সোমেশ্বর মহাদেব ছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের যে গুরুদেব উপমন্যু, তার উপমন্যু পূজিত শিব ঠাকুর, এই তো লেখা আছে দেখলাম সেখানে। সেই মন্দিরটি ভারী সুন্দর। আর মহর্ষি উপমন্যুর একটি মূর্তিও ওখানে পাথরের তৈরি করা আছে। তো এই সুন্দর সুন্দর জায়গাটি, এত সুন্দর দেখার মতো, আর অপূর্ব কারুকাজ। তো সেই মন্দির দর্শন, তারপরে নদীর তীর ধরে প্রথমে উত্তরমুখী, তারপরে আবার পূর্বমুখী ঘুরে গেলাম। তো ওখানে আরও মূর্তি ছিল, যেমন হচ্ছে নর্মদেশ্বর, কাশী বিশ্বনাথ ইত্যাদি। তারপরে চলতে চলতে নদীর মধ্যে দিয়ে দেখলাম অনেক কুমির ভেসে যাচ্ছে। হ্যাঁ, বেশ দূরের দিয়ে যাচ্ছে। সেগুলো আমার এই ছোট্ট ক্যামেরা সে কুমিরের ছবি স্পষ্টভাবে নিতে পারেনি। তবে জলে কুমির ভেসে যাচ্ছে অনেক, সে পরিমাণ দেখলাম। হ্যাঁ, দেখে তো যে নদীতে নামার কোনো উপায় নেই বা সাহস করার দরকারও নেই। তো এই দিন কিন্তু আমার পা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে কোনো কারণে কাঁটা ঝোপ, আঘাত, পায়ের তলায় পাথর পড়া, হ্যাঁ, নানাভাবে পা আমি আর চলতে পারছিলাম না, এত অসহ্য যন্ত্রণা। যাই হোক, এইভাবে চলতে চলতে মোট 15 কিলোমিটারের মতো হেঁটেছিলাম। তারপরে আর একটা গ্রাম দেখেছিলাম, সেখানে এক নর্মদেশ্বর শিব ছিলেন। সেই শিব বলে নর্মদেশ্বরকে পাওয়া গেছিল, তিনি হচ্ছে চন্দ্রমৌলেশ্বর। তো সেই চন্দ্রমৌলেশ্বরের কাহিনীটা এরকম
যে নর্মদা গর্ভ থেকে তুলে এনে গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো প্রতিষ্ঠার পরে বলে কথা কথিত আছে, ওই চন্দ্রমৌলেশ্বরের গায়ে যদি চাঁদের আলো না পড়ে তাহলে মন্দিরটি বেশি দিন টেকে না। এইভাবে নাকি ওই মন্দির নাকি 3 বার নষ্ট হয়ে গেছে, 3 বার ধ্বংস হয়ে গেছে। তো আমরা যে চন্দ্রমৌলেশ্বর মন্দির গিয়েছিলাম সেটা নাকি 4বার তৈরি। তা জিজ্ঞাসা করলাম পূজারীজিকে, তো এখন কি চাঁদের আলো এর উপর পড়ে? তাহলে হ্যাঁ, এখন ব্যবস্থা করা হয়েছে যাতে চাঁদের আলো শিব ঠাকুরের উপরে পড়ে। তো এসব লোককাহিনী। হ্যাঁ, তিনিও বেশি অতীতের কাহিনী জানেন না হয়তো, বা অবিশ্বাস করারও কিছু নেই। তো সুন্দর সুন্দর স্থান দর্শন হলো, কিন্তু আমার এই জখম পা নিয়ে আর কত চলা যায়। হ্যাঁ, আর পরিক্রমাকারীদের তো চলার জন্য একটা পায়ে একটা তাল জেগে উঠছে, তারা তো এগিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। তো একটা গ্রাম এলো কিশোর সামাল, সেই গ্রামে শিব মন্দির ছিল। তো একটাই হলঘর, আর শিব মন্দিরের সামনে একটু চাতাল, আর বাঁ পাশে খানিকটা জায়গা। তো আমি আর চলতে পারছিলাম না দেখে ওখানেই থেকে গেলাম। হ্যাঁ, আর মন্দিরের পাশে বড্ড ধুলো, সেই ধুলোর মধ্যে কি আর করা যাবে। তো আমার সাথে মধ্যপ্রদেশের যে ছেলেটি, সে এগিয়ে যেতে চাইছে, তাকে আমি বললাম যে বাবা, আমি তো চলতে পারছি না, আমার বিশ্রাম খুব জরুরি, আমি এখানে থেকে যাই, তুমি বরঞ্চ এগিয়ে চলো। তো সে আমার পা টিপে দিল, শরীর খানিকটা ম্যাসেজ করে দিল যাতে আমি চাঙ্গা হয়ে উঠি, কিন্তু আমি আর পারলাম না। হ্যাঁ, আমি ওখানেই থেকে গেলাম। তো ছেলেটিকে এগিয়ে যেতে বললাম যে বাবা, তুমি এগিয়ে যাও, চিন্তা নেই। হ্যাঁ, যদি মায়ের ইচ্ছা থাকে পুনরায় তোমার দর্শন হবে। তো দুপুর এবং রাত্রি ওই সুরসামাল গ্রামের শিব মন্দির, সেখানে থেকে গেলাম। তো আগামীকাল থেকে একা হয়ে যাব, মনটা একটু ভারী হয়েও রইল, কিছু করার নেই। আর মন্দিরটি ওখানে দুপুর এবং রাত্রিতে খুব সুন্দর ভোজন প্রসাদী হলো। হ্যাঁ, শিব মন্দিরে ঢুকে নিরিবিলিতে আমি শিবশঙ্কর দর্শন প্রণাম করলাম। তবে মন্দির সংলগ্ন যে থাকার জায়গা ছিল পরিক্রমাকারীদের, সেটি আদৌ ভালো না, আর সেখানে থেকে মনও উঠল না। তো যাই হোক, কোনো রকমে রাত্রি কাটালাম। অনেক সাধু সন্ত প্রাচীন সব সন্ন্যাসীরা ছিল, এবং সন্ন্যাসীরা বড়ই অহংকারী, এবং তারা অন্যের সুবিধা অসুবিধার কথা শুনতে চায় না, সর্বক্ষণ কথা বলতে থাকলো, হাসি ঠাট্টা করতে থাকলো। হ্যাঁ, তো যাই হোক, দিনটা অনেক সুন্দর সুন্দর স্থান দর্শন হলো ঠিকই, কিন্তু নিজের শারীরিক অসুবিধার জন্য আর এই মন্দিরের রাত্রিবাসটি সুখের হলো না। আর সাথীকে বিদায় দিয়েছি, তার জন্যও মনটা খারাপ হয়ে থাকলো। তো আগামীকাল কুমির দর্শন হ্যাঁ হবে। হ্যাঁ, সে গল্প আগামীকাল বলবো, আগামী পর্বে বলবো। 15 তারিখে কুমির দর্শন করেছিলাম, আর তার ছবি নিয়েছিলাম, আরও সুন্দর সুন্দর জায়গা। আর হ্যাঁ, আগাম জানিয়ে রাখি, আমার যে সাথী, তার সঙ্গে আবার কিন্তু পুনর্দর্শন হলো ওখানে নর্মদে।